মুশফিক ভাইয়া যখন জাহাঙ্গীরনগরে পড়া শুরু করলো এবং সে কিন্তু কোনো কোঠার স্টুডেন্ট ছিল না, ফোন করে আসলেও পরিবার আগে আপনাকে জিজ্ঞেস করবে, সেভ করার চেষ্টা করবে। বন্ধুত্বটা এমন হওয়া উচিত। আমাদের লাইফ থেকে আমরা এখনো আসলে মুছে ফেলতে পারি না। আমরা হাঁটছি, আসলে আমরা বুঝতেই পারছি না যে আসলে কোন দিক দিয়ে হাঁটছি। রাতে ঘুমানো থেকে শুরু করে আসলে বাবাদের কাছে আসলে মেয়েদের ঈদটা একদম ডিফারেন্ট। তাদের কাছে কোনো কিছুই মার্জিন করে বোঝানো যায় না। ক্রিকেট, লাল সবুজের বাংলাদেশে ক্রিকেট কেবল একটা খেলাই নয়, ক্রিকেট মানেই আবেগ আর ভালোবাসার এক চূড়ান্ত বিচ্ছুরণ। আর বাংলার ক্রিকেটের সবচাইতে বড় অর্জনের একটা এসেছে 2018 সালে বাংলার জয়ীদাদের হাত ধরে। টাইগ্রিস ক্রিকেট এগিয়ে যাওয়ার নেপথ্যের অনুঘটকদের দুইজন, সোভানা মুস্তারি আর শারমিন সুপ্তা। পোলার আইসক্রিমের সৌজন্যে ঈদ বন্ধুত্বের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের গল্পের আজকের আয়োজনে আমরা কথা বলবো এই দুই তারকা ক্রিকেটারের সঙ্গে। তবে আজ আর কোনো ক্রিকেট নিয়ে কথা নয়, আজ হবে বন্ধুত্বের গল্প, জানবো তাদের কথা। সুপ্তা, দেখলাম অনুশীলন করছেন, সামনে বিশ্বকাপটা নিয়ে কতখানি রোমাঞ্চিত? বিশ্বকাপ তো হচ্ছে সবার জন্য একটা বড় আসর এবং আমরা কোয়ালিফাইটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করেছি এবং আশা করছি এবারের বিশ্বকাপটা লাস্ট যে বিশ্বকাপগুলো হয়েছে তার থেকে অনেক বেটার হবে। এই যে বিকেএসপি, এত সুন্দর বিকেএসপি, এই বিকেএসপিতে আসলে আপনাদের সবচাইতে পছন্দের জায়গা কোনটা এবং কেন? আমাদের পছন্দের জায়গা হচ্ছে বিকেএসপি লেকটা, কারণ আমরা এখানে বছরে একটা পহেলা বৈশাখ সবাই মিলে উদযাপন করতাম এবং সকলে স্টাফ থেকে শুরু করে প্লেয়াররা সবাই এখানে অংশগ্রহণ করতো। এর জন্য আমাদের বিকেএসপি লেকটা আমার পার্সোনালি খুব পছন্দ, আর মুস্তারিদ তো অবশ্যই পছন্দ, সে নিজে পারফর্ম করতো। সুপ্তা, এই লেকের আপনি বলছিলেন যে পহেলা বৈশাখের অনুষ্ঠান, এবং পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোধহয় সোভানা মুস্তারি নাচতো, তাই তো? জি। লেকটা কেন প্রিয় আপনাদের? আসলে আমরা তো সবসময় হোস্টেলেই থাকি, তো এই জায়গাটা একটু নীরব পরিবেশ। আমাদের সময় আসলে গ্রাউন্ডটা, আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি ছিল 1 নম্বর মাঠে, তো এই দিকটা আমাদের খুব আশা হতো না। তো সেদিক থেকে এইদিকে আসার একটা কিউরিসিটি থাকতো। তো যেদিন প্রোগ্রাম হতো তখন আমরা খুব এনজয় করতাম। ঈদ সামনেই, ঈদের আবহ চলছে, ঈদের সময় বিকেএসপিটা আরেকটু বেশি নিস্তব্ধ হয়ে যায়, মানে এই বিষয়টা কতটুকু উপভোগ করেন? বিকেএসপিতে আসলে ঈদটা আসলে এরকমই হয় যেমনটা নীরব দেখছেন। বন্ধুত্বের শুরুটা হচ্ছে ব দিয়ে, বয়ে আবার হয় বয়স। আপনাদের বন্ধুত্বের বয়স কত? আমাদের বন্ধুত্বের বয়স 17 বছর। কারণ আমি 17 বছর এই কারণে বলবো, আমি যখন বিকেএসপিতে ভর্তি হই তখন সুপ্তা আপু একদম মোস্ট অফ সিনিয়র, আর আমি ভর্তি হওয়ার সাথে সাথেই বিকেএসপিতে সবাই সুপ্তাপুকে নিয়ে আসলে এক্সাম্পল দিত। তখন আসলে ওই বয়সে ন্যাশনাল টিমে খেলছে বিকেএসপির হয়ে। 2011 সালের কথা বলছি। জি 11, আমি ভর্তি হয়েছি 13-তে, তো 13 থেকে আসলে 26 সাল, তো তখন থেকেই আসলে পরিচয়। সুপ্তা, বলছিলেন আসলে জাহাঙ্গীরনগরের কথা, আপনার আগে মুশফিকুর রহিমও জাহাঙ্গীরনগরে পড়েছেন বিকেএসপি থেকে, মানে এইটা একটা বাড়তি একটা ইন্সপিরেশন কিনা আসলে? এইটা তো অবশ্যই যে আমাদের সময় বিকেএসপিতে আসলে দেখা গিয়েছে যে, যেটা ও বললো, আমাদের খেলাধুলাটাই যেহেতু মেইন স্কিল, তো এক্ষেত্রে দেখা গিয়েছে যে স্টুডেন্টরা সবসময় লেখাপড়াটার থেকে খেলাধুলাটাকেই বেশি প্রাধান্য দেয়। মুশফিক ভাইয়া যখন জাহাঙ্গীরনগরে পড়া শুরু করলো এবং সে কিন্তু কোনো কোঠার স্টুডেন্ট ছিল না, সবাই বলতো যে মুশফিক যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটারে, আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটার কত ব্যস্ত সময়সূচি যায়, তো সেক্ষেত্রে কেন তোমরা পারবা না? তো এইখান থেকে একটা তো অবশ্যই ইন্সপিরেশন আছে। এবং যদি বলি আমার আসলে জাহাঙ্গীরনগরে পড়ার সবথেকে বড় ইন্সপিরেশন, তা এটা বলবো আমাদের বিকেএসপির যে কলেজ শিক্ষকরা আছে। তো একটা স্টুডেন্ট যখন প্রাইমারি লেভেল থেকে এত ভালো শিক্ষক পায়, আসলে তাদের কথা বলা থেকে শুরু করে তাদের যে ড্রিম দেখানো, এটা আমাকে অনেক ইন্সপায়ার্ড করেছে এবং এইটা আমার খেলাধুলা এবং পড়াশোনার দুটাতেই আমার অনেক বেশি কাজে লাগিয়েছে মানসিকভাবে। জাতীয় দলের কারণে অনেক সময় দেখা যায় যে পরিবারের সঙ্গে ঈদ করা হয় না, পরিবার ছাড়া ঈদটা আসলে খুব পাঞ্চি মনে হয় কিনা? এটা তো আসলে সবসময় যে ঈদ আমরা আসলে ফ্যামিলির সাথেই করতে চাই সবসময়ের জন্য, তো 1-2 দিন ছুটি থাকলেও আসলে আমরা ট্রাই করি আসলে বাসায় গিয়ে যে ঈদ করার। তো নর্মালি এর আগের ঈদটাও যদি আপনি দেখেন যে ঈদের আগের দিন প্র্যাকটিস ছিল, আবার পরের দিন, আবার এই সময় টিকিট পাওয়াটাও একটু মুশকিল হয়ে যায়।
তো ওই দিক থেকে যদি দেখা হয় মন তো খারাপ হয়, তারপরও আসলে ন্যাশনাল ডিউটিতে আমরা আসলে স্যাক্রিফাইস করার ট্রাই করি, কারণ ঈদ তো আসবেই আসলে, কিন্তু ইম্পর্টেন্ট কিছু খেলার কারণে যদি আমাদের আসলে ঈদটা না হয় তো সেক্ষেত্রে আমরা একটা স্যাক্রিফাইস করি। শুধু আপনার বোধহয় ঈদটা এবার সবচাইতে বেশি স্পেশাল, এবার একেবারে নতুন জীবনে আপনি পদার্পণ করেছেন, বিয়েও করেছেন কয়েকদিন আগেই, যদিও আমাকে সেই বিয়েতে দাওয়াত দেননি। এবারের ঈদটা নিশ্চয়ই ডিফারেন্ট, এবারে ঈদে বাড়ি যাওয়ার সময় হবে কি? যে এবার ঈদটা শ্বশুর বাড়িতে হবে প্রথমবারের মতো, একটু ডিফারেন্ট হবে আশা করছি। আপনার অভিজ্ঞতা থেকে বলছিলেন নতুন একটা জায়গা, কদিন আগে রুমানাও বিয়ে করলো, আপনিও বিয়ে করলেন, সুবহানা মুস্তারিকে কি কোনো পরামর্শ দিচ্ছেন কিনা নতুন এই রোমাঞ্চটা এখনো নেওয়ার অনেক জন্য? ছোট আছে, আমি আপাতত পরামর্শ দিব সবকিছু ভুলে, সবকিছু মাথায় না নিয়ে আপাতত ক্রিকেটটাও যেভাবে খেলছে এইভাবে খেলুক। বাংলাদেশ আসলে আমাদের যদি দেখেন আমাদের রিসোর্সের সংখ্যা কিন্তু খুব বেশি না, খুবই তো কম। সুবহানা আমাদের দেশের জন্য একটা বড় সম্পদ। রিসোর্স। তো সেক্ষেত্রে আমি ওকে বলবো ওর নিজেকে নিয়ে যত আরো সময় দিক এবং বাংলাদেশের জন্য এটা খুব বেটার হবে এবং বাংলাদেশ সে দলের জন্য অনেক বেশি অবদান রাখতে পারবে। আপাতত বয়স অনুযায়ী না ভাবাই ভালো। একই মত নাকি? অবশ্যই একই মত, কারণ আপুরা আসলে যেভাবে যত বছর ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট আপনি আপু করেছে, বলছেন কিন্তু আমরা বলছিলেন প্রায় 17 বছর, আসলে বয়সের তো কোনো ফ্রেমও হয় না। না মানে আসলে বন্ধুত্বের আসলে কোনো বন্ধুত্ব frame তো হয় না। আসলে আপনি বয়স দিয়ে মাপকাঠি করতে পারবেন না, কারণ একজন বাবাও বন্ধু হতে পারে। তো এই কারণে দিক দিয়ে বলবো যে সিনিয়ররা আসলে যত দূর খেলেছে 10-15 বছর তারা সার্ভিস দিয়েছে, আসলে ওই জিনিসটা আমিও ছুঁতে চাই, কারণ এইখানে মনোযোগ দিতে হইলে আমার কাছে মনে হয় যে আদার্স দিকে না মনোযোগ দেওয়াই ভালো। মুস্তারিব, সামনে আসলে আমাদের টি-20 বিশ্বকাপ আছে, সবশেষ ওয়ানডে বিশ্বকাপটা আমাদের খুব একটা ভালো যায়নি, আমরা বেশ কিছু ক্লোজ ম্যাচ একদম জেতার ম্যাচ হেরে গিয়েছিলাম শ্রীলঙ্কার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে। টি-20 বিশ্বকাপও আসলে আমাদের বাছাই খেলতে হয়, এই পর্যায়ে এসে আপনি কি ফিল করেন কিনা যে আসলে অন্তত মানে বিশ্বকাপের বাছাই পর্ব বাংলাদেশের আর না খেলাটাই আসলে এই মুহূর্তে উচিত? নর্মালি তো এটাই ট্রাই করি আমরা, কারণ আমাদের যে এফটিপির ম্যাচগুলো থাকে তো ওগুলোতে আসলে এটা ট্রাই করা হয়, বাট এখন আসলে যেভাবে ক্রিকেট যাচ্ছে আশা করছি পরের বছর থেকে আমাদের খেলতে হবে না। বাট আমাদের মেয়েদের ক্রিকেটের বয়সটাও যদি আপনি দেখেন অত বেশি না, তো খেলছি আসলে ওই আমরা আসলে ওই লেভেলে ক্রিকেট খেলতে চাই যে লেভেলে আসলে আমাদের কোয়ালিফাই যেন না করতে হয়। বয়স বেশি না, কিন্তু বাংলাদেশের বোধহয় ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনটা এসেছে মেয়েদের হাত ধরে, এশিয়া কাপ জিতেছিলাম আমরা। সেই ফিলটা কি এখনো আসলে সেই ফিলটা যখনই ওই ভিডিওগুলো দেখেন ফিলটা পান কিনা? তা তো অবশ্যই, যে আপনি যদি দেখেন যে লাস্ট ইমার্জিং এশিয়া কাপও মেয়েরা আমাদের হেরে গিয়েছে বাট ফাইনালিস্ট ছিল, এটাও গর্ব করার মতো বিষয় যে মেয়েরা অনেক ভালো করছে, সেটা যে ফর্মেটেই হোক, সেটা জুনিয়র লেভেল হোক বা সিনিয়র লেভেল হোক। 2018 সালে যখন বাংলাদেশ সালমা আপু, রুমানা আপুদের মাধ্যমে এশিয়া কাপ জিতে, এটা তো অবশ্যই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত অনেক বড় অর্জন। এবং আপনি যদি হিস্ট্রি দেখতে যান তখন বারবার এটাই আসে এবং ছবিগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। যারা কন্ট্রিবিউট করেছেন ওখানে তাদের জন্য সবসময় তাদের এই অবদান মনে রাখা উচিত। আমরা হয়তো আমাদের মতো করে ভালো প্ল্যান করলে সামনের দিকে বিশ্বকাপ জেতাও খুব বেশি দূরের না। মাঝে আপনার খুব খারাপ সময় গিয়েছে, ব্যাড প্যাচ গিয়েছে, ন্যাশনাল টিম থেকে দীর্ঘ একটা সময় ন্যাশনাল টিমের বাইরে ছিলেন, সেই সময়টায় আপনার যারা বন্ধু রয়েছে তারা আপনাকে কিভাবে ইন্সপায়ার করেছে, বিশেষ করে সুবহানা মুস্তারি আমরা খুব ক্লোজ, মিরপুরে ম্যাক্সিমাম টাইমে আমরা একসঙ্গেই থাকা হয়তো প্র্যাকটিসের এরিয়াটা অনেক সময় আমাদের আলাদা ছিল, বাট আমরা সবাই সবার ভালো সময়টা এবং খারাপ সময়টা অনেক সময় থাকে না, কিছু কথা আমরা বলতে হয় না যে আপনি কতটুকু খারাপ আছেন এটা হয়তো আমার বুঝে নিতে হবে। মেবি 23 বা 24-এর যে প্রিমিয়ার লিগটা খুব খারাপ গিয়েছে এবং আমরা একই বাসায় ছিলাম, আমার আম্মু ছিল, ও আমাদের বাসায় ছিল, তো দেখা গিয়েছে ওরা আমার ম্যাচ খারাপ গেলে ওরা আমার সঙ্গে ভয়ে কথাই বলেনি, আমার সাথে ওরা অ্যাডজাস্ট করতো, যে জিনিসটা আসলে খুব কাছের মানুষ ছাড়া এই অ্যাডজাস্টমেন্টটা হয় না। তা আমার কাছে মনে হয় মুস্তারি হচ্ছে অন অফ দেম, যে সবসময় আমার সঙ্গে অ্যাডজাস্ট করেছে এবং দেখা গিয়েছে ক্রিকেটেও আমরা মাঠের বাইরে আমাদের লাইফস্টাইল বলেন বা ক্রিকেটে কোনো কিছুতে আমরা প্রবলেম ফেস করলে আমরা ডিসকাশনটা হয় এবং আমরা ওই ট্রাস্টটা নিজেদের মধ্যে রেসপেক্ট সহ আছে। মুস্তারি, ছোটবেলার ঈদ আর এই ঈদের মধ্যে আসলে মূল বেস পার্থক্যটা আপনার কত কি মনে হয়? আমরাও যদি যখন বলি ছোটবেলায় ঈদে আসলে অনেক আনন্দ ছিল, আপনিও কি সেটা ফিল করেন কিনা? ফিল এইরকমই যে ছোটবেলার ঈদটা আসলে অন্যরকম ছিল, ওইটা এলাকার সহপাঠী যাদেরকেই বলেন। এখন আসলে ঈদটা হয়ে গেছে ফ্যামিলি রিলেটেড, কারণ ফ্যামিলির সাথে থাকা হয় না, একমাত্র 2টা ঈদেই আসলে আমরা যাইতে পারি, তাও অনেক সময় আসলে যাওয়া হয় না।
তো আমার কাছে মনে হয় যে ঈদটা এখন আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট, যে ফ্যামিলির সাথে আসলে একটা সময় কাটাবো। কাকে দেখলে দর্শকরা সবচেয়ে বেশি সেলফি তুলতে আসে? আমার কাছে মনে হয় আমাদের দুজনের থেকে মারুফা, মারুফা। কারণ মারুফা আমাদের সঙ্গে হ্যাঁ। মোস্ট অফ দ্য টাইম থাকে। তো তো মারুফাকে সবসময় দেখলে এটা হয়। দেখলেই মানে যেখানেই যাওয়া হয় না কেন মারুফাকে নিয়ে সবসময় ওর সাথে আসলে সেলফি। আপনাদের মাঝেও আসলে দুজনের অনেক জুটি ছিল, যেহেতু দুজনেই মিডল অর্ডার এবং টপ অর্ডারে ব্যাট করেন। স্পেশাল কোনো জুটির কথা কি, পার্টনারশিপের কথা কি এখনো রোমন্থন হয় কিনা? মোস্তারি আমার সঙ্গে অনেকগুলো ম্যাচেই ছিল যেগুলোতে আমি খুব ভালো খেলেছি এবং আমার পার্টনার ছিল। ওর সঙ্গে ব্যাটিং করতে গেলে যেটা হয়, আমরা দুইজনে খুব রিল্যাক্স থাকি। এমন না যে শুধু আমি রিল্যাক্স মানে থাকি। ফ্রেন্ডশিপের প্রভাবটা মাঠের ক্রিকেটে উপর? না, মাঠে তো আছে, এছাড়া আমরা জানি যে কে কার ক্যাপাবিলিটি কি, বা আমি ওকে কি ধরনের কথা বললে ও এখানে আরো কুল থাকবে, ও নিজের খেলাটা এক্সটেন্ড করতে পারবে। সেম ও আমাকে ওইভাবেই মাঠের ভিতরে ওই জিনিসটা হ্যান্ডেল করে। আমরা কখনো কাউকে বলি না যে দেখা গিয়েছে যে এই সিচুয়েশনটা এইভাবে করতে হবে। আমরা দুইজনের সিচুয়েশনটা আন্ডারস্ট্যান্ডের মধ্যে দিয়ে যে ঠিক আছে এটা আমার রোল, আমি এটা করতেছি, তুমি রিল্যাক্স থাকো। বা যখন ও দেখা গেছে আমি একটু প্যানিক হয়ে যাচ্ছি, ও আমাকেও বলতেছে আপনি প্যানিক হয়েন না, এটা আমি হ্যান্ডেল করছি, আপনি আর একটু টাইম নেন, তার দেন আমরা দুজনে এক্সেলারেট করতেছি। তো এই দিক থেকে ওর সঙ্গে আমার ব্যাটিং করতে আসলে ভালো লাগে, কারণ ওর সাথে আমার সুবিধাটা আরও বেশি। আপনারা সবাই জানেন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট হার্ড হিটারও। তো ওর সাথে যেটা হয় রিল্যাক্স থাকা যায় যে ঠিক আছে, তাহলে ও তো কিছু না কিছু যে সময় আমরা ট্রাভেল ফেস করবো ও বাউন্ডারিটা বের করে দিতে পারবো। আমার দিক থেকে আমি খুব রিল্যাক্স থাকি এবং খুব এনজয় করি ওর সঙ্গে। ক্রিকেটের কথা হবে, বন্ধুত্বের গল্প হবে, কিন্তু আপনাদের শুরুটা যেখানে বিকেএসপি সেই মাঠে গিয়ে চলুন আমরা যেতে যেতে কথা বলি। সুপ্তা মুস্তারি, এই মুহূর্তে আমরা রয়েছি বিকেএসপির 3 নম্বর মাঠে। বিকেএসপি আপনাদের আতুর ঘর। এই বিকেএসপিতে কিংবা এই 3 নম্বর মাঠে নিশ্চয়ই আপনাদের অনেক বন্ধুত্বের গল্প রয়েছে। সে গল্প তো নিশ্চয়ই আমরা জানবো, তবে তারও আগে আসলে জানতে চাই যে আপনাদের কাছে বন্ধুত্বের সংজ্ঞাটা মূলত। আসলে বন্ধুত্বর সংজ্ঞাটা এরকম যে আমার কাছে যেটা মনে হয় বিশ্বস্তর একটা জায়গা। আপনি নির্দ্বিধায় থাকে না যে পরিবারের কাছে অনেক সময় আমরা বলি না যে আমরা কাউকে খুন করে আসলেও পরিবার আগে আপনাকে জিজ্ঞেস করবে, সেভ করার চেষ্টা করবে। বন্ধুত্বটা এমন হওয়া উচিত যে প্রথমে ওই রেসপেক্টটা রেখে আমাকে জিজ্ঞেস করবে, বা আমাদের প্রতি ওই ট্রাস্টটা থাকবে এবং নিজেদের প্রতি ওই বিশ্বাসটা থাকবে যে যে কোনো জিনিস ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার থাকবে। তো বন্ধুত্বের জায়গাটা এমনই হওয়া উচিত, বিপদে শুধু না, ভালো সময়টাকেও যেভাবে চেয়ার্স করে বিপদটাকে ওইভাবে পাশে থাকে সাপোর্ট করা, এবং যে কোনো কিছু ফ্রিকোয়েন্টলি যেন নিজেদের মধ্যে কথোপকথন বলতে পারাটাই আসলে বন্ধুত্ব। অনেক সময় থাকে না আমরা বলতে পারি না বিধায় কিন্তু অনেক সময় ফ্রাস্ট্রেশন কাজ করে। ফ্যামিলির কাছে বলা যায় না, সেটাও বন্ধু। এক্স্যাক্টলি। আপনি কি পারেন নাকি মুস্তারি সুপ্তাকে সব কথা বলতে? সুপ্তার সাথে তো আসলে সবসময় সব ধরনের কথা হয়। বিশেষ করে আমি বলতে চাই যে আমার লাইফের কোনো ডিসিশন যদি আমি নিতে যাই যে আসলে নেক্সটে কি করব, সেটা হইতে পারে আমার পার্সোনাল, হইতে পারে পড়াশোনা রিলেটেড, হইতে পারে ফ্যামিলি, বা খেলা তো আসলে সবসময়। এই মাঠে আপনাদের স্পেশাল কোনো ইনিংস কিংবা বন্ধুত্বের স্পেশাল কোনো স্মৃতি আছে কি? প্রিমিয়ার লিগ খেলা চলতেছে, আমি মোহামেডান অন্য একটা টিমে ছিল। বেশি বল ছিল না, 1 ওভার ছিল আর, বাট ওনার অপোনেন্ট যে ছিল সে ভালো খেলছিল না, নন স্ট্রাইকে যে ছিল, কারণ উনি যদি স্ট্রাইকে যাইতো সুপ্তাপু আর স্ট্রাইক পাইতো না। তো আমি বলতেছিলাম যে চিল্লাই বলতেছিলাম যে সুপ্তাপু হইলে এই ওভারে 100, না হইলে 96-তে আটকায় যান। দলের সঙ্গে খেলা কিন্তু তারপরও আমি আসলে চেয়ার আপ করতেছিলাম যে 100টা করার ট্রাই করেন, 96-97 নট আউটটা না। তো তখন উনি আসলে ট্রাই করে 97 আউট হয়ে যায়। তো আমার কাছে এই স্মৃতিটা এই মাঠে। আউটের পরে কি ওর সাথে কথা হয়েছিল যে হয়তো তুমি কেন বললা? না, এটা হচ্ছে কি, ওই যে উইশটা সবসময় চাই যে ও বেটার করুক। ও বেটার করা মানে কিন্তু দেশের জন্য বেটার হয়, আমাদের চিন্তা ভাবনাটা এইরকম। সুপ্তা, আপনার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক 15 বছর আগে, অর্থাৎ 2011 সালে। আর যদি ভুল না করি তবে সোভানা মুস্তারির ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক 2018-তে। দুজনের মধ্যে লম্বা একটা গ্যাপ রয়েছে, তারপরও মুস্তারির অধিনায়কত্বে আপনি খেলছেন। নিশ্চয়ই আপনার প্রতি সেই ট্রাস্টটা আছে। হ্যাঁ, ওইটা তো মাঠে আমরা যখন যাই সেটা তো দেখা গেছে লিডার তো একজন থাকবেই, বাট আমাদের মধ্যে কমিউনিকেশনটা অন্য লেভেলের। দেখা গিয়েছে ও যাই হোক, বা ও জিনিসটা ও যখন অ্যাজ এ ক্যাপ্টেন আমি দেখেছি যে যখন যে, এটা আমার বলে বলছি না, ওর সবার সুবিধাটা অসুবিধাটা জানার চেষ্টা করে, কাকে কোন জায়গাটা খেলাইলে তার বেস্ট আউটপুটটা পাবো। সোভানা, এই বিকেএসপিতে নিশ্চয়ই অনেক স্মৃতি রয়েছে, বন্ধুত্বের স্মৃতির কথা বলছিলাম, কোন স্মৃতিটা সবচেয়ে বেশি নাড়া দেয়? নর্মালি আসলে আমাদের
বিকেএসপিতে ক্যাম্প করা হয়, তো আমি স্টুডেন্ট থাকাকালীনও আসলে সুপ্তাপুর সাথে ক্যাম্প করা হয়েছে। তো আমরা ক্যাম্প করলেই আসলে সবার প্রথমে বিকেএসপিটা উপভোগ করার ট্রাই করি। জি, এক্স হয়ে গেছি। যেমন আমরা হচ্ছে প্র্যাকটিস শেষ করে সন্ধ্যাবেলায় আমরা আসলে ক্যান্টিনে যাই, হেঁটেই আশেপাশে যে সিনারিও সেটা উপভোগ করার ট্রাই করি। তো এইগুলো নিয়ে আসলে আমাদের সবসময় কথা হয় কি ওই টাইমে কীরকম ছিল আসলে বিকেএসপির পরিবেশ। আমি ছিলাম সুপ্তাপুকে কিভাবে দেখছি প্রথমে, সুপ্তাপুর ব্যাপারে যে কথাগুলো বলতো ম্যাডামরা, সেগুলো নিয়ে সবসময় আসলে আলোচনা করা হয়। বিকেএসপিতে যখন পড়াশোনা করেছেন কিংবা এখন জাতীয় দলে খেলছেন, বাস্তবতার মেনেই আসলে বছরের লম্বা একটা সময় পরিবারের সঙ্গে থাকা হয় না। বিষয়টা কি এমন যে এখনই যারা রয়েছেন, যারা সতীর্থ, এরাই তো পরিবারের একটা অংশ হয়ে গেছে, তাই না? আসলে এখন আমাদের যেটা ফিল হয় এটাই তো আসলে প্রথম পরিবার, আসলে বাবা মা আর পরে তো সব সময় যে এখানে আমরা 12 মাসে আসলে বাবা মার কাছে হয়তো বা 1-2 মাস থাকতে পারছি সব মিলিয়ে, বাট এখানেই তো আসলে 10-12 মাস আমাদের সাথে থাকা হয়। তো আমাদের ক্যাম্প শেষ হইলে আসলে আমাদের মন খারাপ হয় যে আমরা চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে। আবার অনেকদিন কিন্তু আমরা বাসায় গিয়ে থাকতেও পারি না, সর্বোচ্চ 4-5 দিন। তো আসলে এই জায়গাটাকে মিস করা হয়, ফ্যামিলিটাকে মিস করা হয়। যেখানেই থাকি না কেন আসলে এখন আমরা একা একা থাকতে পারি না, আসলে যেখানেই যাই না কেন টিমমেটদেরকে সাথে আমাদের আসলে চাই। বিষয়গুলো আসলে এরকম হয়ে গেছে। বলছিলেন যে সতীর্থরাই বন্ধুত্ব, সতীর্থরাই স্বজন। আমরা জানি যে বিশ্বকাপের, আবারও আসলে একটু ক্রিকেটে ফিরি, বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ বিশ্বকাপে ওই ম্যাচটা হেরে যাওয়ার পরে একেবারে হাতের নাগালের মধ্যে ম্যাচ, এরপর আসলে ড্রেসিং রুমের অবস্থাটা কেমন হয়েছিল, আর একজন অন্যজনকে কিভাবে বা সান্ত্বনা দিতেন? ভেতরের অবস্থা শুধু না, বলবো যে নেক্সট গেম পর্যন্ত কেউ কারো চেহারা দেখেনি। আর ওই শ্রীলঙ্কা ম্যাচের পরে আমরা প্রায় 5-6 দিন রেস্ট পাইছি। আমরা হোল টুর্নামেন্টে লাস্ট কতগুলো অন্য সিরিজও খেলছি, আমরা কখনোই এরকম রেস্ট পাইনি। শ্রীলঙ্কার সাথে ম্যাচের পরে আমাদের আসলে 5-6 দিন রেস্ট ছিল, কিন্তু ওই 5-6 দিন আসলে আমাদের লাইফ থেকে আমরা এখনো আসলে মুছে ফেলতে পারি না। আমরা হাঁটছি, আসলে আমরা বুঝতেই পারছি না যে আসলে কোন দিক দিয়ে হাঁটছি। রাতে ঘুমানো থেকে শুরু করে আসলে অলরেডি আমরা আসলে অনেকেই বলছি যে আমাদের ওই টাইমের সময়টা খুব খারাপ গেছে। ও বললো না যে আমরা রেস্ট পেয়েছি, আসলে রেস্ট বলতে হয়তো আমরা ক্রিকেট থেকে মাঠে যাইনি, বাট ব্রেনের যে একটা রেস্ট, ওই রেস্টটা আমরা পাইনি। আমরা মনে হয় টানা 3-4 দিন মনে হয় অনেকে ঘুমাইতেই পারেনি, আমি নিজে ঘুমাইতে পারিনি। এবং দেখা গিয়েছে রাত 3টা-4টার সময় একজন আরেকজনের মেসেজ পাঠাচ্ছে যে জেগে আছে কিনা বা কী হইল, মানে ওখান থেকে কেউ বের হতে পারেনি। ইভেন ওই ম্যাচটা হেরে যে আমরা দেশে আসছি, এরপরও 2-3 মাস লাগছে যে আমাদের ওখান থেকে মানে মুভ অন করার জন্য। আমরা ক্রিকেট নিয়ে আরও কথা বলবো, একটু ঈদ আড্ডায় ফেরা যাক। ছেলেবেলা বাবার সঙ্গে নিশ্চয়ই ঈদের জামা কিনতে বাজারে গিয়েছিলেন। আমাদের সময় যেমন একটা রেওয়াজ ছিল যে ঈদের আগে যদি সেই জামাটা অন্য কেউ দেখে ফেলতো তবে সেটা পুরানো হয়ে যেত, এমন একটা কথা চালু ছিল। আপনাদেরও সেই স্মৃতি আসলে আছে কিনা? এইটা তো অবশ্যই আছে। আমরা নিজেদের জামা আমরা উঠিয়ে রাখতাম, অনেক সময় বলতাম না এখনো কিনি নাই। এই জিনিসগুলো মেহেদি দেওয়া বা রমজানের শেষের দিকে যে কেনাকাটার একটা যে বলতে গেলে হিরিক চেপে যায় যে রেগুলার ইফতারির পরে কে কার সঙ্গে শপিংয়ে যাবে। তো আমার ছোটোবেলায় যেটা ছিল সেটা হচ্ছে আব্বু আমাদেরকে সবসময় টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এক্সপেক্ট করতাম যে আব্বু আমাদেরকে নিয়ে যাবে, কারণ আম্মু যখন নিয়ে যেত তখন আম্মু এইটা না এইটা যে একটা চয়েস ছিল, বাট আব্বু নিয়ে গেলে আমাদের যেটা চয়েস সেটা যত দাম হোক বা যেমনই হোক কোনো বিষয় না। তো এই জায়গাটা খুব মিস করি যে বাবাদের কাছে আসলে মেয়েদের ঈদটা একদম ডিফারেন্ট, তাদের কাছে কোনো কিছুই মার্জিন করে বোঝানো যায় না। তো এখন যে সময়টা এসেছে, শোভানা যেটা বললো যে এখন আমরা তাদের জন্য কিছু একটা করতে পারছি, আসলে আমরা তো অনেক কিছু করতে পারি না, স্টিল আমরা অনেক দূরে থাকি, বাট ঈদের সময় যে সবাইকে একসঙ্গে পাওয়া এই যে, এবং তারা যে ওয়েট করে সবার জন্য নতুন জামা কেনা, এখন হয়তো নিজের জামাটা কিনতেও আমরা অনেক সময় ভুলে যাই, এই জিনিসটা এখন অনেক বেশি উপভোগ করি। সুপ্তা, এবার বোধহয় আপনার দায়িত্বটাও অনেক বেড়ে গিয়েছে, কারণ বিয়ের পরে প্রথম ঈদ, শ্বশুর পক্ষের জন্য নিশ্চয়ই অনেক কেনাকাটা করতে হয়েছে। আমার দায়িত্ব আসলে খুব বেশি বাড়েনি, কারণ আমার যে হাজব্যান্ড সে খুব কোঅপারেটিভ এবং শ্বশুরবাড়ির লোকজনও খুব কোঅপারেটিভ। সেক্ষেত্রে আমার সব কিছু আগের মতোই তারা শিথিল রাখার চেষ্টা করে, তারা বুঝতে দিতে চায় না যেন আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়ে গিয়েছি। মোস্তারি, আমরা যারা আসলে 90s কিড, তাদের কিন্তু শৈশবে আরও একটা স্মৃতি ছিল যে ঈদের আগে প্লাস্টিকের চশমা কেনা, প্লাস্টিকের মাথায় টোপ কেনা কিংবা বন্দুক কেনা। আপনার কি এ ধরনের স্মৃতির সঙ্গে আপনি পরিচিত? জি, এগুলো আমরাও আসলে করেছি এই টাইমে, কারণ ঈদের দিন সকালবেলা আব্বু যখন নামাজ পড়ে আসতো, তারপর
আমার যে বন্ধু বান্ধব ছিল আমাদের এলাকার, তো তাদের সাথে আসলে নিচে বের হওয়া, আপনি বলেন চশমা, সালামি তোলা, চশমা পরা বা বন্দুক নিয়ে আসলে একে পেছনে দৌড়ানো, তো এগুলো আসলে সবসময় আমরা করেছি। ঈদের পরে কখনো সুপ্তা সালামি দিয়েছে আপনাকে, যেহেতু বারবার আপু আপু বলছেন? ঈদের পরে কেন, ঈদের আগেই তো দেয়। এইটা আসলে আমাদের ন্যাশনাল টিমে আমরা এটা করি, কারণ হচ্ছে যে আসলে সব থেকে জুনিয়র থাকে তাকে তো আসলে সবাই দেয়। এখন আসলে ব্যস্ততা এবং বাস্তবতা মেনে শেষ পর্যন্ত অনেক ঈদই পরিবারের সঙ্গে করা হয় না। ঈদের দিনের সকালটা পরিবারকে প্রচণ্ডভাবে মিস করেন কিনা? এটা তো আসলে আগে অনেক, যখন আমরা জানতে পারি আসলে ঈদ আমরা করতে পারবো না, তখন থেকে আসলে আমাদের থেকেও বেশি কষ্ট পায় আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, কারণ হচ্ছে ঈদেই আসলে তাদের সাথে একটা ভালো মুহূর্ত কাটানো হয়, আর একসাথে ঈদ করা আসলে যেখানেই থাকি। তো আমার মা সবসময় ঢাকায় চলে আসে আমার সাথে ঈদ করতে, তো তারপরও আসলে নিজ এলাকায় ঈদ করার সাথে আরও আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে যে ছোটোবেলা থেকে ঈদ করা, ওই আমেজটা থেকে যায়। তো আমার কাছে মনে হয় আমাদের থেকেও আমাদের ফ্যামিলি মেম্বার্সদের বেশি কষ্ট এটা। আড্ডাটা আসলে একেবারেই জমে গেছে, শেষ করতে ইচ্ছে করছেন, আমি নিশ্চিত দর্শকরা আসলে খুব উপভোগ করছেন। তারপর আসলে বাস্তবতা মেনে আমাদেরকে শেষ করতে হবে। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। সবাইকে ঈদ মোবারক। আসলে আমাদের দেশে আমরা যদি দেখি সব ধরনের মানুষই আছে, যাদের অনেকের অনেক কিছু কেনার সামর্থ্য আছে ঈদে, অনেকের কেনার সামর্থ্য নাই। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের পরিবারের মতো মনে করে সবাই সবার পাশে দাঁড়িয়ে আমরা ঈদটা ভাগাভাগি করি, এবং ঈদ ভাগাভাগি করার মধ্যেই আসলে মূল মহত্বটা পাওয়া যায়। বাংলাদেশের সব স্তরের মানুষ যেন ভালো মতো আসলে ঈদটা উদযাপন করতে পারে, এই কাম্য করছি। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুত্ব তো এমনই, তাই না? বন্ধুত্ব মানে যেন রুগ্ন মরুভূমিতে এক পশলা বৃষ্টি। যখন চারিপাশ হয়ে আসে অন্ধকার, যখন কালবৈশাখী ঝড় উথাল পাথাল করে বুকে, তখন এই বন্ধুত্ব তো দেয় একদণ্ড স্বস্তি। তাই তো বন্ধুত্বকে মাপা যায় না কোনো বয়স কিংবা ফ্রেমের নিক্তিতে। পরিবার ছেড়ে যখন একাকিত্ব ঘিরে ধরে, বন্ধুত্বই যেন দেয় শক্তি এগিয়ে চলার পথেও। ঈদ বন্ধুত্বের উৎসব, খেলার মাঠে বন্ধুত্বের গল্প। পোলার আইসক্রিমের সৌজন্যে এই ছিল আমাদের আজকের আয়োজন।